বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ওপর আস্থার সংকট থেকে আসছে নতুন রাজনৈতিক দল। তারা কতটা ফেরাতে পারবে মানুষের আস্থা? এর মধ্যে সরকারের কোনো উপদেষ্টা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াও শুরু করেছেন তারা। বিষয়টি অন্য রাজনৈতিক দলই বা কিভাবে নিচ্ছে? সঙ্গে আছে ভোটের নানা সমীকরণ। সেসব নিয়ে আজকের ভোটের ট্রেন, আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বরাবরের মতোই শুরুতেই দেখে আসতে চাই রাজনৈতিক দলগুলো আজ সারাদিন কে কি বলেছে। শুরুতেই দেখে আসতে চাই যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কথা বলেছেন, গণহত্যার বিচারের আগে নির্বাচন চায় না জনগণ। এবং বিএনপির অন্যতম নেতা বরকতুল্লাহ বুলু তিনি বলেছেন সংস্কারের নামে তালবাহানা না করে দ্রুত নির্বাচন দিতে হবে সরকারকে। এবং আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতের আরেক নেতা তিনি বলেছেন আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত। এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন যে উস্কানিতে পা দিলে ৩ বছরেও ভোট করতে পারবে না। আজকে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে একজন অতিথিও যুক্ত হবেন। আজ আমাদের সঙ্গে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। আসাদুজ্জামান রিপন ভাই, আপনাকে স্বাগতম ভোটের ট্রেনে। আমরা শুরুতেই জানতে চাই যে একটি নতুন রাজনৈতিক দল কিন্তু আসছে এই রাজনীতিতে, তো সেক্ষেত্রে তারা যেটা বলছে যে বিদ্যমান দলগুলোর ওপর আস্থার সংকট থেকে তারা আসে, কেন এই আস্থার সংকট তৈরি হলো বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন একটি রাজনৈতিক দল আসছে, একটা কেন অনেক রাজনৈতিক দল আসতে পারে এবং তাদের আগমনকে আমরা নিশ্চয়ই স্বাগত জানাই, কারণ আপনার গণতন্ত্রে নানা মত থাকবে, নানা পথ থাকবে। তবে তারা যেটা বলেছেন যে বিদ্যমান রাজনৈতিক দলের প্রতি মানুষের আস্থার সংকট আছে, সেই জন্য তারা নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছেন। এখন বিদ্যমান রাজনৈতিক দল তো উনি যদি ঢালাওভাবে সকল রাজনৈতিক দলকেই যদি বুঝিয়ে থাকেন, তাহলে আমি নিঃসন্দেহে ভিন্নমত পোষণ করব। এই কারণে যে তারা কি করে নিশ্চিত হলেন যে তারা যে রাজনীতির কথা এখনও বলেননি, তারা তো এখন পর্যন্ত কোনো কী রাজনীতি করবেন, কি করতে চান সেটা তারা এখন নিজেরও প্রকাশ করেননি। যেমন আমাদের দল, আমরা সংস্কারের জন্য আমরা ৩১ দফার কথা বলেছি। গত ১৬ বছর ধরে আমরা একটি গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে আমরা লিপ্ত ছিলাম। আমাদের বক্তব্যগুলো জনগণ জানে এবং আমাদের বক্তব্য জনগণ জানে বলে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের যে সমাবেশগুলো হয়, মানুষ আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যেভাবে যুক্ত হয়, তাতে নিশ্চয়ই আমরা মনে করতে পারি, ধরেই নিতে পারি যে মানুষ আমাদের প্রতি তাদের অবশ্যই আস্থা আছে। কিন্তু যারা অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা নেই, এটা তারা কি করে উপলব্ধি করলেন, অথবা কোন পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারা বলতে পারলেন যে তাদের প্রতি মানুষের আস্থা আছে বলেই তারা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন? নিজেদের ধারণা, নিজেদের ভাবনা প্রকাশ করার জন্য রাজনৈতিক দল থাকতেই পারে। আমাদের ছাত্রদের একটি অংশ যারা আপনার এখনও যারা নতুন রাজনৈতিক দলের কথা বলছেন, আমি ছাত্রদের একটি রাজনৈতিক অংশে একটি অংশ এই কারণে বলতে চাই যে এই যে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে তাকে যে তার শাসন ব্যবস্থাকে যে পতন ঘটালো, যেই ছাত্র জনতা সবাই মিলে, তার মধ্যে সমস্ত ছাত্র সমাজ তারা তো এখন আর তাদের সাথে নেই। যেমন আমাদের ছাত্র সংগঠনের ছেলেরা যারা যুক্ত হয়েছিল তারা আমাদের দলে ফিরে এসেছে, সিপিবির ছাত্র সংগঠনের ছেলেরা তাদের দলগুলোতে ফিরে গিয়েছে, ছাত্র শিবিরের ছেলেরা তাদের দলে অনেকেই ফিরেছে বলে ঘোষণা দিয়েছেন। বাকি কেউ আছেন কিনা সেটা আমার জানা নেই, বা ছাত্রলীগের এখনও কতজন ছেলে এই তাদের সাথে আছে সেটাও আমার জানা নেই। তো যাই হোক, এবং এই যে মানুষের যে আস্থা, সেই আস্থাটা আছে, এটা প্রমাণ করার একমাত্র আপনার পথই তো হচ্ছে আপনার নির্বাচন। তো আপনি যে ভোটের ট্রেনের কথা বলেন, ভোটের ট্রেন কোথায় আছে তা তো জানি না। গতকালকে আপনার জাপানি একটি মিডিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে। তো আমরা ধরেই নিতে পারি যে ডিসেম্বরের মধ্যেই বছরে নির্বাচন। আমরা নতুন রাজনৈতিক দল যে বা যারা গঠন করতে চাইবেন তাদের প্রত্যেককে আমরা করব, স্বাগত জানাবো। এবং আমরা সবাই আমাদের যার যার রাজনীতি এবং কর্মসূচি নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণ যাদেরকে গ্রহণ করবে, এটাই তো গণতন্ত্রের কথা। নির্বাচনী গণতন্ত্র তো এটা কি বলে, জনগণ যাদেরকে গ্রহণ করবে দেশ পরিচালনায় তারা দায়িত্ব পালন করবেন, সংসদে যাবেন। তো এটার জন্য তো জনগণের কাছে একটা পরীক্ষা দিতে হবে, তাই না? তো রিপন ভাই, আসলে একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে বিএনপিও রাজনীতির মাঠে আছে এবং নতুন দল আসছে, পাশাপাশি এক্সিস্টিং যে দলগুলো সেগুলো আছে, তো বলা হতো আপনাদের পক্ষ থেকে আসলে যে আওয়ামী লীগের যে আমল, অর্থাৎ প্রায় 16-17 বছর নানা ধরনের চাঁদাবাজি, সেটা আপনাদের পক্ষ থেকে বলা হতো যে
এই চাঁদাবাজির সঙ্গে তারা জড়িত। কিন্তু এখন তো আসলে অন্তর্বর্তী সরকার ছাড়া কেউ নেই, তাহলে চাঁদাটা আসলে কে নিচ্ছে সেই বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আমরা বিরতির আগে যে বিষয়টা বলছিলাম যে চাঁদাবাজি এখন কারা করছে, এবং যেহেতু আপনারা সরকারকে আসলে সাহায্য করতে চান, সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে আসলে চাঁদাবাজি রোধে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন চাঁদাবাজি করছে কারা? আমি তো চাঁদাবাজি করছে চাঁদাবাজরা। আপনি বলতে পারেন হয়তো চাঁদাবাজের মানে কি বলে স্থান ভেদে হয়তো অনেক সময় চেহারা বদলেছে। এগুলো তো সবসময় যে আপনার আওয়ামী লীগের নেতারাই করতো এমন তো কোনো কথা না। পান্ডা ফান্ডারা যারা তারা করতো, তাদের লোকজন দিয়ে করাতো ইত্যাদি ইত্যাদি। এখন কথা যে এটা ঠিক যে আমরা যেটা বুঝতে পারছি, অনুভব করছি, পত্রপত্রিকার রিপোর্ট দেখছি, হ্যাঁ মানে বিভিন্ন ক্ষেত্রে এখনও চাঁদাবাজির ব্যাপারটা যে বন্ধ হয়েছে তা না। তো সেক্ষেত্রে সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের দলের তরফে, আমাদের একেবারে তৃণমূল পর্যায়ে, কখন আমাদের সমর্থক পর্যায়ে যারা আমাদের দলের নাম ব্যবহার করতে এরকম কারুর ব্যাপারে যখন আমরা অভিযোগ পেয়েছি, খুব স্পষ্ট করে বলতে চাই আমাদের দলের তো সেই সৎসাহস আছে, আমরা কিন্তু তাদেরকে দল থেকে বের করে দিয়েছি, তাদেরকে আমরা স্ট্রেইট বহিষ্কার করে দিয়েছি। এবং আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান তিনি ক্যাটেগরিক্যালি, জনাব তারেক রহমান ক্যাটেগরিক্যালি বলেছেন যে যদি কেউ এই সমস্ত অন্যায় অপকর্মের সাথে দলের নাম পরিচয় ব্যবহার করে যদি কেউ যুক্ত হয়, তাদের বিরুদ্ধে দল মানে জানা মাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, নেবেও। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার কাছেও মানে তিনি আহ্বান জানিয়েছেন তাদেরকে ধরা হোক, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হোক। এই ব্যাপারে তো আমাদের পার্টির তরফ থেকে কোনো না নেই। তো সুতরাং এখানে তো ক্রিয়াশীল রাজনৈতিক দল তো বাংলাদেশে আরও অনেকই আছে। এখানে আপনি যদি দেখেন যে মানে আপনার পতিত স্বৈরাচারের মানে তার শাসন ব্যবস্থা পরিবর্তনের পরে আপনি দেখবেন যে এখানেই মানে শুধুমাত্র কি আপনার মানে আওয়ামী লীগ কী বলে আপনার শুধুমাত্র কি বিএনপি রাজনীতি করার যে একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছে তা তো না। এখানে জামাত পেয়েছে, অন্যান্য অনেক রাজনৈতিক দলগুলি পেয়েছে। সুতরাং যার দল থেকে যদি তাদেরকে এই মানে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, আই থিঙ্ক মানে তাতে মানে এটা অনেকখানি আপনার বন্ধ করে। যেমন আমার দল যে উদ্যোগ নিয়েছে, অপর রাজনৈতিক দলগুলো যদি উদ্যোগ নেয়, অপর মানে আপনার এই গণ আন্দোলনের মধ্য দিয়ে যারা মানে আপনার সামাজিক শক্তি হিসেবে, রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, তারা প্রত্যেকেই যদি যার প্ল্যাটফর্ম থেকে যার অবস্থান থেকে যদি আপনার মানে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়, পদক্ষেপ নেয়, আমার মনে হয় যে মানে পরিস্থিতি অনেকটা মানে উন্নতি হবে। এর মানে চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে আছেন। আসাদুজ্জামান রিপন ভাই, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। রিপন ভাই, আমরা যে বিষয়টা নিয়ে আসলে বলছিলাম, এর পাশাপাশি আরেকটু জানতে চাই যে সাম্প্রতিককালে এক উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ আসলে আপনারা কতটা চান? এটা আমাদের কাছে প্রস্তাব, তারা নিষিদ্ধ সরকারের যেই ব্যক্তি বলেছেন এটা সরকারের সিদ্ধান্ত কিনা আগে সেটা পরিষ্কার করা হোক। আমরা তো সেই আগে এখন পর্যন্ত কোনো আইন করেনি, প্রস্তুতি নিয়ে আমরা একজনের কথার পরিপ্রেক্ষিতে একটা মন্তব্য কেন করব? তিনি তো যেই আপনি তো কোনো উপদেষ্টার নাম পর্যন্ত উল্লেখ করেন, এক উপদেষ্টা বলেছেন। সেক্ষেত্রে এই যে বিচার প্রক্রিয়া নিয়ে আসলে বলা হচ্ছে যে এই যে জুলাই আগস্টে যেই গণহত্যা চালানো হলো বা হয়েছে, সেই বিচার প্রক্রিয়াটা কি আগাচ্ছে? কি মনে হচ্ছে আপনার? আমার কাছে মনে হচ্ছে আগাচ্ছে না। এবং আপনি খুব অবাক হবেন, আজকে আমি একটি টকশোতে ছিলাম, এই যে আপনার শেখ হাসিনার আমলে আপনার এই যে বা আইসিটি ট্রাইব্যুনাল যে ইয়েগুলো হতো কি, মানে আইসিটি ইনফ্যাক্ট মানে ক্রিমিনাল ট্রাইব্যুনাল ঠিকই আছে। তো আপনার এই ট্রাইব্যুনালে বিচারের জন্য যে সমস্ত অপরাধের মানদণ্ড ছিল বা যাদেরকে অভিযুক্ত করা হতো, সেক্ষেত্রে সংগঠনকে, ব্যক্তি এবং সংগঠনকেও করা যেতে পারত। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে জামাত ইসলামকে অভিযুক্ত করার জন্য গত সরকার একটা আপনার ছিল, উদ্যোগ ছিল। কিন্তু আমার জানা মতে, আমি খুব দায়িত্ব নিয়েই বলছি যে আপনার বর্তমানে এই সরকার যে বিচার করবে, আপনার ওই আইসিটির যে আইনটা পরিবর্তন, সেখানে কোনো সংগঠনকে বিচার করার যে প্রভিশনটি আওয়ামী লীগ আমল ছিল সেটা তো তারা বাদ দিয়েছে। তো আগে তারা আইনের মধ্যে সংগঠনকে বিচার করার বা সংগঠনকে আপনার দায়ী করার যে মানে ইয়েটা ছিল, সংজ্ঞাটা ছিল, সেটাই তো বর্তমান সরকারের উপদেষ্টা সেটা বাদ দিয়েছেন। তো সুতরাং সেই সংজ্ঞা যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তারা যে মুখে যে কথাটি বলছেন, তাদের কথা এবং কাজের মধ্যে তো আমরা কোনো মানে দেখছি না, সাদৃশ্য দেখছি না।
সেক্ষেত্রে একটা বিষয় একটু যদি আমাকে ছোট করে বলেন, আপনারা বলছেন যে নির্বাচনটা দ্রুত দেওয়ার জন্য এবং প্রয়োজনীয় সংস্কারটা আপনারা চাচ্ছেন, তো সেই সংস্কারগুলো আসলে কি, মানে প্রয়োজনীয় সংস্কারটা আপনারা কি কি চাচ্ছেন? সেই সেই সংস্কার তো অলরেডি আমরা 31 দফা দিয়েছি, এটাকে ইলাবোরেট করার জন্য আরও প্রায় 60-এরও বেশি আপনার প্রস্তাবনা আমাদের দলের তরফ থেকে সরকারকে দেওয়া হয়েছে। সেটা সরকার খুব ভালো করেই জানে। একটা সংস্কারটা কি, সংস্কার হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার কথা। ফ্যাসিবাদ তো একটা চর্চার বিষয়, এটা একটা কনসেপ্ট। এই ব্যবস্থাটার মধ্যে যাতে কোনো রাজনৈতিক শক্তি এইটা চর্চা করতে না পারে, প্রয়োগ করতে না, অপপ্রয়োগ করতে না পারে, সেটাকে আপনার রোধ করার জন্য যে সমস্ত আইনগুলো, যে বিধানগুলো আপনার ইন্ট্রোডিউস করা উচিত, সেই জিনিসগুলো করা দরকার। একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সেই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জনগণকে এম্পাওয়ার্ড করতে হবে। জনগণ যেন তার ইচ্ছে অনুযায়ী রাজনৈতিক প্রতিনিধি বা সংসদে যারা যাবেন সেই প্রতিনিধি নির্বাচন করার সুযোগটা তিনি যাতে অবাধে তিনি পান। যদি জনগণ যদি সেক্ষেত্রে এম্পাওয়ার্ড হয়, জনগণ যদি তার প্রতিনিধি বাছাই করার সুযোগটা যদি পায়, তাহলে আমি নিঃসন্দেহে আমি মনে করি জনগণ যেমন নির্বাচিত করতে পারবে, জনগণ তাদেরকে ক্ষমতা থেকেও নামাতে পারবে। তো সুতরাং আপনার এই নির্বাচনের সংস্কারের কথা বলবেন, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলবেন, কার্যত কোনো পদক্ষেপ নেবেন না, তাহলে কিভাবে অর্থাৎ হবে? আপনারা পদক্ষেপটা নিতে বলছেন। রিপন ভাই, আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবগুলো প্রশ্ন আপনি সুন্দরভাবে জানিয়েছেন। এবার দেখে আসবো সংসদীয় আসন পরিক্রমা। আজকে দেখব কুষ্টিয়া 2 আসন এবং এই আসনটি সংসদীয় আসন 76, ভেড়ামারা এবং মিরপুর উপজেলা নিয়ে সীমানা গঠিত এবং মোট জনসংখ্যা এখানে 5,30,199, যার মধ্যে মোট ভোটার 2023 সাল অনুযায়ী 3,99,585, পুরুষ ভোটার 1,99,141 এবং নারী ভোটার কিছুটা বেশি 2,04,44 জন। আজকের ভোটের ট্রেনে নানা বিষয়ে আলোচনা হলো এবং বলা হচ্ছে যে সংস্কার দ্রুত করে যাতে নির্বাচন করা হয় এবং আগামী দিন একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন চান দলগুলো। আজকের মতো শেষ করছি, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে ভোটের ট্রেনে। সে পর্যন্ত সুস্থ থাকুন, শুভরাত্রি।